দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে ডট 7টা বাজে। দেখুন আজকে সকাল থেকে খবরের পর খবর, আমরা যারা সাংবাদিকতা করি আমরা একটু দম ফেলার সময় পাইনি। অন্তত আপনারাও যারা খবর ভালোবাসেন, খবর দেখেন, আপনারাও বোধহয় দম ফেলার সময় পাননি। সকালে শুরু হয়েছিল অভিজিৎ গাঙ্গুলির, সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সেই বক্তব্যটাকে মাথায় রেখে আমি আজকে মঙ্গলবার দিন 1:30টার সময় আপনাদের সামনে যা বলার বলবো। আমরা যাবো, তবে সকাল থেকে ঘটনাক্রমটা একবার দেখাই চট করে, পিসিআরকে বলবো দেখানোর জন্য। দেখুন, আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি। এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব, সম্ভবত 7 তারিখে। কোন সিট থেকে আমি লড়াই করব সে সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন বিজেপির ওপর মহলে যে ইলেকশন কমিটি আছেন তারা। আমি টিকিট পাই বা না পাই, লড়ি বা না লড়ি, আমি বিজেপিতে আপাতত জয়েন করছি। অভিজিৎ বাবু জানিয়ে দিলেন তিনি কোথায় যোগ দিতে চলেছেন, অর্থাৎ আগামীতে তার রাজনৈতিক ভবিষ্যৎ কি হতে চলেছে তার একটা পূর্বাভাস তিনি দিয়ে দিলেন। বিজেপির তরফ থেকে রিয়াকশন কি এসেছে না এসেছে পুরোটাই দেখাবো। তবে তার আগে এই বিষয়টা, এই ইস্যুটা কিন্তু এখন জাতীয় ইস্যু হয়ে উঠেছে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রতিক্রিয়া আমরা পেয়েছি। চট করে পিসিআরকে বলি বিগোয়ালে দেখানোর জন্য। দেখুন, সঞ্জয় হেগড়ে সুপ্রিম কোর্টের আইনজীবী, তিনি বলেছেন একদিকে ভালো যে আদালতকে রাজনীতির রঙে রঞ্জিত না করে নিজেই রাজনীতিতে নামছেন। কৃষণ চন্দ্র সিং প্রাক্তন কূটনীতিবিদ, তিনি বলেছেন বিচারপতি, নির্বাচন কমিশনার, ক্যাগ, সেনা প্রধান, শীর্ষ আমলাদের অবসরের পরে বিরতি দিয়ে তবেই রাজনীতিতে যোগদানের নিয়ম চালু করা উচিত, অর্থাৎ একটা কুলিং অফ পিরিয়ডের কথা বলেছেন। সঞ্জয় রাউত শিবসেনার সাংসদ, উদ্ধব শিবিরের, তিনি বলেছেন হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের কোনো কর্মরত বিচারপতি যদি পদত্যাগ করে রাজনৈতিক দলে যোগ দেন, পদত্যাগের পরে রাজনৈতিক দলে যোগ দেন, তাহলে সেই রায় বা নির্দেশ নিয়ে সন্দেহ থেকেই যায়। তবে ওই যে বলছিলাম, একমাত্র কি অভিজিৎ বাবু যিনি বিচারপতি থেকে রাজনীতির ময়দানে গেছেন? না, উদাহরণ আরও আছে, আমরা যাবো। তবে তার আগে চট করে গেস্ট পরিচয় করিয়ে দিই। রাজশ্রী লাহিড়ী রয়েছেন বিজেপির তরফ থেকে, রয়েছেন মণিশঙ্কর চট্টোপাধ্যায় আইনজীবী, শতরূপ ঘোষ বামেদের তরফ থেকে, ঝন্টু বারাইক রয়েছেন বিশ্লেষক। যাবো, আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সরাসরি অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গাঙ্গুলি। অশোকবাবু একটু সঙ্গে থাকুন, আপনার কাছে আসবো। তবে আর কয়েকটা তথ্য মনে হয় দেখানোর প্রয়োজন আছে। আসবো পিসিআর এর কাছে। পিসিআর শুধু কি অভিজিৎ বাবু? আরও আছেন, চট করে দেখাবো বিগোয়ালে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় রোববার থেকে চর্চায়, বিচারপতি, কলকাতা হাইকোর্টের সদ্য প্রাক্তন হয়েছেন, বিজেপিতে তিনি যাচ্ছেন, তিনি জানিয়ে দিয়েছেন। নেক্সট, বাহারুল ইসলাম, আগে বিচারপতি সুপ্রিম কোর্টের ছিলেন, পরবর্তীতে রাজ্যসভার কংগ্রেস সাংসদ। কে সুব্বারাও, প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট ছিলেন একটা সময়, পরে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হন, পরাজিত হয়েছিলেন। এর উল্টোটাও আছে, দেখাবো একবার। এজলাস থেকে রাজনীতিতে এল ভিক্টোরিয়া গৌরী, তিনি বিজেপির মহিলা মোর্চার প্রাক্তন সম্পাদক ছিলেন তিনি, পরবর্তী সময়ে মাদ্রাজ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি বর্তমান। অশোকবাবুর কাছে যাই। অশোকবাবু, আজকে অনেক কিছু নিয়ে তো আলোচনা হচ্ছে, বেশ কয়েকটা কোটেশন আমরা দেখালাম কে কি বলেছেন। অরুণ জেটলি একটা সময় বলেছিলেন যে অবসরের পরে নতুন পদ পাওয়ার আকাঙ্ক্ষায় বিচারপতিদের তারা যে আগে রায়টা দিয়েছিলেন সেটা একটা প্রভাব পড়ে, এটা বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে অত্যন্ত বিপজ্জনক। আপনি কি সেটাই মনে করেন? দেখুন, উনি যেটা বলেছিলেন অরুণ জেটলি, আর আজকের যে প্রশ্নটা উঠেছে সেটা কিন্তু আলাদা। অরুণ জেটলি বলেছিলেন যে বিচারপতিরা তাদের কার্যক্রম শেষ করার পরেই যদি কোনো সরকারি পদে আবার নিযুক্ত হন, তাহলে যে সরকার তাদের এই পদে নিযুক্ত করেন সেই সরকারের পক্ষে তাদের বিচার বিভাগ, বিচার সময়ের শেষ দিকে সেই সরকারের পক্ষে টেনে একটু রায় দেওয়ার একটা প্রবণতা থাকে। ওই জন্য উনি বলেছিলেন যে 2 বছরের কুলিং টাইম দেওয়া দরকার।
কিন্তু এখানে তো মাননীয় বিচারপতি শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায় পদত্যাগ করছেন, তার বিচার কাল শেষ হয়নি, পদত্যাগ করছেন এবং তিনি তো কোনো পদ পাচ্ছেন না, তিনি নির্বাচনে লড়তে চাইছেন। নির্বাচনে লড়া আর সরকারি পদ পাওয়া কিন্তু এক ব্যাপার নয়। আপনার কি মনে হয় এই কুলিং অফ পিরিয়ডটা দরকার? হ্যাঁ, সরকারি পদের ক্ষেত্রে একটু কুলিং অফ পিরিয়ডটা পেলে ভালো হয়। নির্বাচনে যদি লড়াই হয় বা সরাসরি রাজনীতির ময়দানে কেউ আসতে চান সেক্ষেত্রে না, সেটা দেখুন রাজনীতির ময়দানের ক্ষেত্রে সেটা তো তিনি রাজনীতির ক্ষেত্রে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নামছেন, তিনি তো কোনো পদ পাচ্ছেন না, তিনি প্রতিদ্বন্দ্বিতা করে জিততেও পারেন, হারতেও পারেন। রাজনীতিক ময়দানটা তো অন্য জায়গা, সেখানে তো নিশ্চয়ই যদি আজকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতির ময়দানে নামেন তো তাকে অন্যান্য যে দলের হয়ে নামবেন সেটা একরকম, কিন্তু অন্যান্য দলরা তো তাকে ছেড়ে দেবে না, তাকে সরাসরি চ্যালেঞ্জ করবে, সেই প্রতিদ্বন্দ্বিতার মোকাবিলা করে হয় তিনি জিতবেন নয় তিনি হারবেন। এটার সঙ্গে সরকারি পদ পাওয়া, যেখানে এই ধরনের কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, একসঙ্গে তুলনা করা যায় না। বেশ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনায় যাই, আমরা শতরূপকে দিয়ে শুরু করি আজকে আলোচনা। শতরূপ, আজকে অভিজিৎ বাবু পরিষ্কার বলে দিয়েছেন ধর্মে বিশ্বাস করেই তাই সিপিএমে যায়নি। সিপিএম কর্মী হিসাবে বক্তব্যটা দেখছেন কিভাবে? না, ভালোভাবেই দেখছি, যদিও ওনাকে জানাই যে সিপিআইএম করতে গেলে ঈশ্বরে বিশ্বাস করা যাবে না, এরকম কোনো বিধিনিষেধ বা হার্ড অ্যান্ড ফাস্ট কোনো নিয়ম নেই, সেটা আলাদা কথা। তবে আমি কতগুলো কথা এখানে বলছি। দেখো শুভজিৎ, প্রথম কথা হচ্ছে যে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ইন্টিগ্রিটি বা ব্যক্তিগত সততা নিয়ে আজকে উনি বিজেপি জয়েন করেছেন, মানে আপনার কোথাও মনে হয়েছে যে এই যুক্তিটা মানে যুক্তি জাস্ট বলার মতন? হ্যাঁ, আমার ওনার অনেক কথাই মনে হয়েছে যে শুভেন্দুর হচ্ছে কাগজে মোড়া ছিল তাই ভেতরে দেখা যায়নি টাকা আছে, অতএব টাকা ছিল না। এই যুক্তিটাও যেরকম লেগেছে আমার এই সিপিএম ঈশ্বর মানে বলে সিপিএম করি না যুক্তিটাও একই রকম লেগেছে। তাতে আমার কোনো অসুবিধা নেই, সিপিএম করছে না বলে তাই নিয়ে আমার কোনো আক্ষেপও নেই। কিন্তু আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে, দেখো ওনার ব্যক্তিগত ইন্টিগ্রিটি নিয়ে, ওনার সততা নিয়ে আমার কোনো প্রশ্ন তুলতে আমি এখানে আসিনি। আজকে উনি সকালবেলা বিজেপি জয়েন করেছেন বলে বিকেলবেলা আমি বলবো উনি অসৎ, কখনোই তা না। ইনফ্যাক্ট ওনার সম্পর্কে আমি যতদূর জেনেছি, মানে আমার সাথে তো ওনার সরাসরি আলাপ নেই, কিন্তু যাদের আলাপ আছে, যাদের থেকে জেনেছি, আমি শুনেছি উনি ব্যক্তিগতভাবে অত্যন্ত সৎ মানুষ। একটু অনেকে বলে উনি একটু পাবলিসিটি ভালোবাসেন, সেটা আলাদা কথা, কিন্তু ব্যক্তিগতভাবে উনি সৎ মানুষ। কিন্তু আমি একটা জিনিস দেখছি শুভজিৎ, দেখো তৃণমূল কংগ্রেস বারবার চেষ্টা করেছিল জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে এই হচ্ছে নিয়োগ দুর্নীতির বিচার প্রক্রিয়া থেকে সরাতে, এমনকি তাই নিয়ে ওরা সুপ্রিম কোর্ট অব্দি গেছিল। তৃণমূল কিন্তু পারেনি, যা তৃণমূল পারেনি তা বিজেপি করে দিল, ওনাকে বিচার প্রক্রিয়া থেকে সরিয়ে দিল। এই গেল এক, জাস্ট মাথায় রেখো। 2 নম্বর কথা, তৃণমূল বারবার চেষ্টা করেছিল উনি ছাড়াও বাকি যারা বিচারপতি আছেন, অমৃতা সিনহা হতে পারেন, বিশ্বজিৎ বসু হতে পারেন, কি হচ্ছে যিনি ওই এখন চিফ জাস্টিস, একজনের বাড়ির বাইরে ওর নামটা কি, যার বাড়ির বাইরে পোস্টার লাগিয়েছিল, বিচারপতি মান্থা, এদেরও ইন্টিগ্রিটি, যে এনারা যে বিচারটা করছেন এর পেছনে রাজনৈতিক স্বার্থ আছে, এগুলো আসলে বিচার নয়, এগুলো রাজনীতি। এই প্রশ্নটা তৃণমূল বারবার তোলার চেষ্টা করেছিল কোনো প্রমাণ ছাড়া। আজকে কিন্তু মোটামুটি একটা প্রমাণ, একটা সন্দেহ তৈরি করার একটা সুযোগ ওরা পেয়ে গেল। 3 নম্বর আমার লাস্ট কথাটা, জাস্ট ভাই 10টা সেকেন্ড। দেখো আমরা এমন একটা দিনে আজকে দাঁড়িয়ে আছি, আজ যেমন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি একটা রাজনৈতিক দলে জয়েন করেছেন, আজকেই জিএন সাইবাবাকে তোমরা জানো 10 বছর ধরে 99% হ্যান্ডিক্যাপ্ট একটা মানুষ, 99% হ্যান্ডিক্যাপ্ট, 10 বছর তাকে জেলে রাখার পরে আজকে মহারাষ্ট্র আদালত তাকে বেকসুর খালাস করেছে। আজকে যে একজন জাজ দাঁড়িয়ে বলছেন যে আমি আমার কার্যকালেও দীর্ঘদিন ধরে আরএসএস এর সঙ্গে যোগাযোগ রাখছিলাম, এটা আরএসএস ইম্পর্টেন্ট, যদি সিপিএম এর সাথে যোগাযোগ রাখতেন, যদি কংগ্রেসের সঙ্গেও রাখতেন, এই যে একজন বলছেন যে আমি ওদের সঙ্গে যোগাযোগ রাখছিলাম, ওরা আমার সঙ্গে যোগাযোগ রাখছিল, এই দেশের জন্য ডেঞ্জারাস। কথা প্রসঙ্গে যাই, 19 ডিসেম্বর 2020 সালের 19 ডিসেম্বর শুভেন্দু অধিকারী তিনি দলবদল করেছিলেন, তিনি বিজেপিতে গেছিলেন, পরবর্তী সময় বলেছিলেন 2014 সাল থেকে তার সঙ্গে অমিত শাহের যোগাযোগ রয়েছে। আমি জানি না যে আগামী দিনে অভিজিৎ বাবু কোনো যুক্তি দেবেন কি না বা কোনো কথা সামনে আসবে কি না, কিন্তু এই আলোচনা শুরু হয়ে গেছে। ঝন্টু বাবু, আমি একটু সময় দাও, তুমি শুরুটা করেছিলে অশোকবাবুকে প্রশ্ন করে। 2012 সালে প্রয়াত অরুণ জেটলির যে প্রশ্নটা তুলেছিলেন সেটা কমিটেড জুডিশিয়ারির একটা পার্ট। এইটা ঠিক যে কমিটেড জুডিশিয়ারি যে একটা সময় হারিয়ে গিয়েছিল সেটাকে পুনরুদ্ধার করেছেন আমাদের গাঙ্গুলি সাহেব, এটা অস্বীকারের জায়গা নেই। সমাজকে একটা দিশা দিয়েছেন, যেখানে রাষ্ট্র আজকে পশ্চিমবঙ্গ যে অন্ধ রাষ্ট্র ব্যবস্থা চালু করেছিল সেটা টোকা মেরে তিনি এক ঝটকায় ফেলে দিতে পেরেছেন। এবার প্রশ্নটা হচ্ছে, শুধু কি অরুণ জেটলি এটা বলেছিলেন? প্রবীণ আইনজীবী হিসাবে সমাজের যে সরকারি থাক ক্ষমতায়,
বিচার ব্যবস্থা যে আমাদের দ্বার রক্ষকের ভূমিকা নেয় গণতন্ত্রে, সেটা রিয়ালাইজ করে কিন্তু পরবর্তীকালে পীযূষ গোয়েলও বলেছিলেন আপনারা এই সিস্টেমটাকে ভাঙতে দেবেন না, ডান বাম অতিবাম যেই থাকুক এই ব্যবস্থাটা যেন একটা স্থিতিশীলতায় থাকে, বিচার ব্যবস্থায় বিচারপতিদের একটা জায়গা থাকে। এবার প্রশ্নটা হচ্ছে, দেখো শুধু এটা নয়, নিক্সন এফ জোসেফ বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া 1998 সালে যে বিখ্যাত কেরল কোর্টে মামলা হয়েছিল, সেখানে অবজারভেশন ছিল যে ব্যক্তি রাজনৈতিক পদে যাওয়ার জন্য পদত্যাগের মুহূর্তে রাজনৈতিক আঙ্গিনা চিহ্নিত করার স্বপ্ন দেখেন তার পক্ষে বিচারকের আসনে বসে কার্যক্রম নিরপেক্ষভাবে করা অসম্ভব। এবং শুধু তাই নয়, প্লাম নিয়োগের জন্য মৌমাছির লাইন তৈরি, অবসর গ্রহণের পরে মুনাফার পরে দৌড়াদৌড়ি করা, এটা বা রাজনৈতিক ব্যান্ড ওয়াগনের যোগদান করা বিচার ব্যবস্থার প্রতি আস্থা হারায় মানুষের। অর্থাৎ এই ব্যবস্থাটা যদি শুভজিৎ চালু থাকে আমি ওয়েলকাম। আপনি রাজনীতিতে এসেছেন, শাহজাহান নূরজাহানরা ভরে গেছে করবেন, কিন্তু একটা জিনিস আপনি যে কথা বললেন, যে কথা বললো সেটা নিয়েই একটু রাজর্ষিদার কাছে যেতেই হবে। রাজর্ষিদা, বুঝতেই পাচ্ছেন মোটামুটি যে আগামী দিনে আক্রমণের অ্যাঙ্গেলটা কি হতে চলেছে। আজকে তৃণমূল কংগ্রেসও পরিষ্কার করে দিয়েছে, তারা এতদিন যে দাবি করতো অভিজিৎ বাবু সেটা মান্যতা দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের বয়ান আজকে, তার মানে কি এটা যে খাটের তলার থেকে যে 52 কোটি টাকা উদ্ধার হয়েছিল, 11 কিলো সোনা উদ্ধার হয়েছিল, মন্ত্রীর দপ্তর রেড করার পরে আনঅ্যাকাউন্টেড 10 কোটি টাকার ফিক্সড ডিপোজিট উদ্ধার হলো, মন্ত্রীর মেয়ের 3.5 কোটি টাকা টিউশনি করে নাকি রোজগার করার অর্থ থেকে আরম্ভ করে তৃণমূলের নেতাদের বাড়িগুলো, মন্ত্রীর মেয়েদের এমএলএদের পরিবারের লোকেদের চাকরি, সেই চাকরি আদালতের গুঁতোয় চলে যাওয়া, আজকে 1000 দিনের ওপর হয়ে গেল ছেলেগুলো এখনো রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, শীতের ঠান্ডায়, গ্রীষ্মের গরমে, বর্ষায়। সেটা তো মজা করার জন্য নয়, সিনেমার শুটিং করার জন্য নয়। এটাতে কি তাদের সেগুলো কি অসত্য হয়ে যাবে? অসত্য হয়ে যাবে। ওই বিভিন্ন বড় বড় বাড়ি, মেদিনীপুরে মন্ত্রীর স্ত্রীর নামে থাকা স্কুল, রাশিয়ান গার্লফ্রেন্ড, তার অ্যাকাউন্টে 100 কোটি টাকা। আপনি যাদের কথা বললেন চাকরি প্রার্থীরা, এইরকমই একজন চাকরি প্রার্থী সোমা দাস, তিনি আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছিলেন। সোমাদেবীও গেছিলেন, সোমাদেবীও বিচার প্রার্থী হিসেবে গেছিলেন, বিচার পেয়েছিলেন। সোমাদেবী যাকে ভগবান মানতেন আজকে সকাল পর্যন্ত, দুপুর 2টোর পরে তাকে কি এখনো ভগবানের আসনে রাখবেন? দেখুন, প্রথমে আমি বলতে চাই যে আমি কোনো রাজনৈতিক বিশ্লেষণ বা বড় বড় কথা বলতে পারবো না, তবে এইটুকু বলবো যে আমি মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে চিনি এই দুর্নীতির আন্দোলন করতে গিয়ে, এবং তিনি যেভাবে দুর্নীতির বিরুদ্ধে লড়েছেন বা আমাদের হয়ে লড়তে সাহায্য করেছেন, সেই জন্য, বা আমারও চাকরি পাওয়ার ক্ষেত্রে ওনার একটা বিরাট ভূমিকা আছে সেই জন্য, সেই হিসাবে। আর সেই হিসেবেই কিন্তু আমরা ওই মুহূর্তে আমরা চারিদিকে কালো অন্ধকার দেখেছি, সেখানে উনি একমাত্র আশার আলো নিয়ে হয়তো দুর্নীতি শিক্ষা থেকে এই দুর্নীতি মুছে যাবে, তার আমরা আমাদের ন্যায্য অধিকারটা ফিরে পাবো। আর এই হিসেবে আমাদের বেকার যুব সমাজের কাছে কিন্তু তিনি তখন সত্যি মসিহা বলুন বা ভগবান বলুন হয়ে উঠেছিলেন, ঈশ্বরের দূত হয়ে উঠেছিলেন। সেক্ষেত্রে সেটা অবশ্যই একটা দিনের আলোর মতন পরিষ্কার যে দুর্নীতি হয়েছে, এবং দুর্নীতির কারণে কথা বললেন, আপনি রাজনীতির বিশ্লেষক নন, রাজনীতির প্রশ্ন আপনাকে করছি না। অভিজিৎ বাবুর আগামী রাজনৈতিক জীবন কি হবে না হবে সেটা তো পরে, মানে কদিন পর থেকে বোঝা যাবে আস্তে আস্তে। আমার প্রশ্ন হচ্ছে যে অভিজিৎ বাবুকে আপনি যেভাবে দেখতেন, ধরুন অভিজিৎ বাবু রিটায়ার করেছেন, উনি পদত্যাগ করেননি, মানে অভিজিৎ বাবুকে কি আপনি সেভাবেই দেখবেন এখনো, সেই ভগবান হিসেবেই দেখবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে? অবশ্যই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অবশ্যই দেখবো, কারণ উনি তো আমরা সবাই জানি অত্যন্ত একজন সৎ মানুষ, একজন সৎ বা একজন সাহসী মানুষ বা সাধারণ মানুষের উপকার করারই চেষ্টা করেছেন, তার মধ্যে আমি একজন। বিচারপতি অবশ্যই হিসেবে দেখবো, কিন্তু রাজনীতি জিনিসটা তো খুব নোংরা। আর রাজনীতির সব থেকে একটা জিনিস দেখেছি যে রাজনীতির মধ্যে যেটা অত্যন্ত নোংরামি ভর্তি, এবং মানুষ আর সব থেকে বেশি খারাপ হয় জনসাধারণের। সেক্ষেত্রে উনি যদি গিয়ে রাজনীতির জায়গায় গিয়ে সাধারণ মানুষের ভালো করতে পারবে, তাহলে আমি কেন, সারা দেশবাসী হয় পশ্চিমবঙ্গবাসী তাকে ভগবানের চোখে দেখবে, এটাই আশা করব। খুব দামি একটা কথা বললেন আপনি, খুব দামি একটা কথা বললেন যে ওনার পরবর্তী পদক্ষেপগুলো কি হয়, কিন্তু আপনারা এখনো পর্যন্ত তাকে ভগবানের জায়গায় রেখেছেন, বিচারপতি গাঙ্গুলিকে
ভগবানের জায়গায় রেখেছেন। মণিশঙ্কর বাবুর কাছে একটু যাই। মণিশঙ্কর বাবু শতরূপ যে কথা বলল, কিংবা আরও একজন বিশিষ্ট আইনজীবী, বর্ষিয়ান আইনজীবী কলকাতা হাইকোর্টের বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে বলেছিলেন, আজকে সোমাদেবীও যেটা বললেন, যে অভিজিৎ গাঙ্গুলির সততা নিয়ে কোনো প্রশ্ন নেই, কোনো প্রশ্ন নেই। আজকে অভিজিৎবাবু একটা কথা বলেছেন যে ভালো মানুষদের তাদের রাজনীতিতে আসা উচিত, মানে শাহজাহান বা আরও যারা আছেন যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা আসলে বোধহয় এত চর্চা হয় না, এরকম একটা সৎ মানুষ আসায় যা চর্চা হচ্ছে। মণিশঙ্কর বাবু না, অশোকবাবু যেটা আমাদের জাস্টিস বললেন, আমি ওনার ঘরনে এবার অ্যাপিয়ার করছি, উনি যেটা আজকে বলতে চাইলেন ওটা মনে হয় খুব একটা প্রিপারেশন ওনার কাছে নেই, মানে উনাকে বলতে হবে অভিজিৎ গাঙ্গুলির পরে কিছু একটা, সেই জন্যই বললেন। আমি দুটো জিনিস বলবো, একটা হচ্ছে যে না, আমি যে প্রশ্নটা করলাম উত্তরটা দিয়ে নিন। শাহজাহানরা যদি দল বদল করে বা কোনো রাজনৈতিক দলে যোগ দেয় তাহলে বোধহয় এতটা চর্চা হয় না, অভিজিৎ বাবুর মতন মানুষরা যদি রাজনীতিতে আসেন তখন যতটা চর্চা হয় না। সে তো বটেই, কারণ তাতে চর্চা হবে কেন সেটাই তো আমি বলছি, যে উনি 56 বছর বয়স পর্যন্ত নিয়ে ওকালতি করেছেন। আমাদের হাইকোর্টে এখন অনেক উকিল আছে যারা জজ হননি, তাদেরকে কিন্তু ভারতবর্ষ এবং পৃথিবীতে অনেকে চেনে। কেন? তার কার্যের দিক দিয়ে। উনি যদি মনে হতো যে ওনার ক্যাপাবিলিটি ওইরকম জায়গায় আছে, 56 বছর বয়সে একটা মামলা দাগ কাটবে সেটা দেখাতে পেরেছে। বেশ।